কেন বালুচিস্তান নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করলো? কেন এরপর বালুচিস্তানের পরে খাইবার পাখতুনখোয়া রয়েছে লাইনে? তারা এখন আন্তর্জাতিক স্বীকৃতি চায়, আর এই জন্যই এই বিজ্ঞপ্তি তারা প্রকাশ্যে এনেছে। আমরা আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়েই এটাকে আমরা নিয়ন্ত্রণ করব এবং আমাদের নিজস্ব একটা ডিফেন্স থাকবে। সময় এসে গেছে রিপাবলিক অফ বালুচিস্তানকে স্বীকৃতি দেওয়ার। বিশ্বের কাছে তাদের এই হচ্ছে আবেদন। এই রকম ঘটনা হামেশাই ঘটছে, আর তারপরেই কিন্তু বালুচিস্তান 13ই জুলাই এই ধরনের ঘোষণা দিতে বাধ্য হয়েছে। যে সেনাপ্রধানের দেশেই কোনো সম্মান নেই, আর সেই সেনাপ্রধানের কাঁধেই হাত বুলিয়ে বাহবা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন? কি কারণ? গোটা বিশ্বের নজর যখন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের দিকে, গোটা বিশ্বের নজর যখন সেই ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার দিকে, ঠিক তখনই পাকিস্তান টুকরো টুকরো হতে চলেছে। কেন? কারণ কিছুদিন আগেই আপনাদের আমি জানিয়েছিলাম যে পিওকে, পাক অধিকৃত কাশ্মীর, সেখানে উত্তাল। তারা পাকিস্তানে থাকতে রাজি নয়, একটা আলাদা রাষ্ট্র চায় এবং পিওকে একদম স্বাধীন ঘোষণা করতে চায়। আর সেই একই কারণে খাইবার পাখতুনখোয়া, সেখানেও টিটিপি, তালিবানি তেহরিকি পাকিস্তান, তারাও নিজেদের মতন করে যুদ্ধ লড়ছে। কেন? তাদেরও লক্ষ্য হচ্ছে সেই খাইবার পাখতুনখোয়াকে স্বাধীন করার। আর এরই মধ্যে বালুচিস্তান তারা ইতিমধ্যেই স্বাধীনতার ঘোষণাও দিয়ে দিল। শুধু ঘোষণা নয়, তাদের জাতীয় পতাকা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত এবং তাদের ম্যাপ, যে বালুচিস্তানের ম্যাপ, সেটার সঙ্গেও বিশ্ববাসীকে ইন্ট্রোডিউস করিয়েছে। এখন বালুচিস্তান, এরপর খাইবার পাখতুনখোয়া, তারপর পিওকে, পাক অধিকৃত কাশ্মীর, এক এক করে সমস্ত প্রদেশই আলাদা হয়ে যাবে, পাকিস্তানের ম্যাপ বদলে যাবে। আর এই কথা আমি আপনাদের একাধিকবার একাধিক এপিসোডে জানিয়েছি যে চ্যালেঞ্জ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রাক্তন সেনাপ্রধান পাকিস্তানকে করেছিল যে জঙ্গিবাদের যে জঙ্গি শিল্প, যে সন্ত্রাস শিল্প আপনারা চালান, সেটা বন্ধ করুন। যদি এখনই বন্ধ না করেন তাহলে ভারতকে কিচ্ছু করতে হবে না, পাকিস্তান ভূগোল থেকে হারিয়ে যাবে। মানে পাকিস্তানের মানচিত্র যেটা আপনারা দেখেন, সেই মানচিত্র বদলে যাবে চোখের নিমিষে, আর আপনি খুঁজেও পাবেন না কোনটা আপনার দেশ। আর এই মুহূর্তে ম্যাক্সিমাম প্রদেশের কন্ট্রোল কিন্তু হাতছাড়া হয়েছে আসিম মুনির, শেহবাজ শরীফদের। সেই কথা আমি বলছি না, পাকিস্তানের রাজনীতিবিদরাই বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তাহলে চলুন, কেন বালুচিস্তান নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করলো? কেন এরপর বালুচিস্তানের পরে খাইবার পাখতুনখোয়া রয়েছে লাইনে? কেন তারপরে পিওকে রয়েছে লাইনে? সেই বিষয়টা আজকে আপনাদের সামনে বুঝিয়ে দেবো। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে ইন্ডিপেন্ডেন্ট বালুচিস্তান, এবার নেক্সট খাইবার পাখতুনখোয়া। দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসিম মুনিরকে আপনারা চেনেন, শেহবাজ শরীফকে আপনারা চেনেন, কিন্তু এই বালুচিস্তানের জন্য কয়েক দশক ধরে লড়াই করেছে সেই ব্যক্তি মীর ইয়ার বালোচ, এবং খাইবার পাখতুনখোয়াকেও স্বাধীন করার জন্য ইতিমধ্যেই লড়াই করে চলেছেন সেই ব্যক্তি মৌলানা রহমান। এদের দুজনের সঙ্গেও আজকে আপনাদের ইন্ট্রোডিউস করাবো। চলুন শুরু করছি। প্রথম স্লাইডেই আমি রেখেছি যে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণার যে অধ্যায়টা, হঠাৎ করেই 13ই জুলাই তারা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে, আর একের পর এক সংবাদ মাধ্যমে হেডলাইন হতে শুরু করে দেয়। যেমন আইএনডি টুডে করেছে, বালুচিস্তান ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, রিপাবলিক অফ বালুচিস্তান। নতুন নামও দিয়ে দেওয়া হয়েছে সেই দেশের। দেখুন, এটা হচ্ছে পাকিস্তানের ম্যাপ পুরোটা। এটা খাইবার পাখতুনখোয়া, এটা হচ্ছে পাঞ্জাব, এটা সিন্ধ প্রদেশ এবং এটা বালুচিস্তান। মূলত এই চারটি প্রদেশ নিয়েই পাকিস্তান, কিন্তু তারা জোর জবরদস্তি দখল করে রেখেছে এই পিওকের কিছু অংশ, সেটাও এখন পাকিস্তানি রুল করে। যদিও সেখানকার পতাকা আলাদা, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীও রয়েছে, সে বিষয়ে আপনারা জানেন। এই বিষয়ে পিওকে নিয়ে আমি একাধিক ভিডিওতে কথা বলেছি।
আজকে আমি শুধু কথা বলবো বালুচিস্তান এবং কিভাবে তার পরের লাইনেই রয়েছে খাইবার পাখতুনখোয়া, মানে পাকিস্তানের মূল ভূখণ্ডের যে দুটি প্রদেশ, সেই দুটি প্রদেশই আলাদা হতে চলেছে। আর সেই দুটো প্রদেশ আলাদা হয়ে গেলে কীরকম ম্যাপটা দেখতে লাগবে সেটাও আপনাদের দেখাবো। সবার আগে আপনাদের দেখাই যে বালুচিস্তান তাদের ম্যাপ প্রকাশ করেছে, একদম দেখুন পুরো কেটে নিয়ে বসানো, পুরো উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বালুচিস্তান, এইটাই কিন্তু পুরোটাকে জুড়ে দিয়ে তারা নিজেদের ম্যাপ প্রকাশ করেছে এবং একই সঙ্গে তারা নিজেদের জাতীয় পতাকা প্রকাশ করেছে। যদি এটা খুব ভালো করে দেখতে পান খুব ভালো, না হলে আপনাদের আমি দেখাচ্ছি। এই হচ্ছে সেই পতাকা, এই পতাকাকে বালুচিস্তানের পতাকা হিসেবে মানা হচ্ছে এবং তারা এটাকে মান্যতা দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। এবার আপনাদের আমি দেখাচ্ছি তারা কি কি ঘোষণা করেছে। তারা একটা নোটিশ দিয়েছে, বিজ্ঞপ্তি জারি করে নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছে, যেটা নিউজ 18 একটা হেডলাইন করেছিল, বলছে উই কন্ট্রোল আওয়ার ল্যান্ড, বলছে আমাদের যে ভূমি, আমাদের ভূখণ্ড আমরাই নিয়ন্ত্রণ করি, কোনো পাকিস্তানের আসিম মুনির সেবাজ শরীফরা নিয়ন্ত্রণ করেন না। হ্যাজ বালুচিস্তান ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান। আর এই ঘোষণার পরেই তারা বলছে আমরা পাকিস্তান থেকে একটি পৃথক রাষ্ট্র হিসেবে নিজেদেরকে স্বাধীন ঘোষণা করলাম। আর সেই ভাইরাল লেটার সারফেস হয়েছে। কি লেখা রয়েছে এই বিজ্ঞপ্তিতে, যেটা 13ই জুলাই প্রকাশ্যে এনেছিল রিপাবলিক, দ্য রিপাবলিক অফ বালুচিস্তান। খুব ভালো করে নামটা পড়বেন, দ্য রিপাবলিক অফ বালুচিস্তান। না এখানে কোনো ইসলামকে প্রাধান্য দেওয়া হয়েছে, না অন্য কোনো ধর্মকে, না নিজেদের জাতিকে। এখানে সর্বপ্রথম যেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে গণতন্ত্র। বলছে কি, দ্য রিপাবলিক অফ বালুচিস্তানস ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস হ্যাভ সিকিউর 85% অফ বালুচিস্তান টেরিটরি। আপনারা দেখছেন ম্যাপে যতটুকু বালুচিস্তান দেখা যাচ্ছে, এটা যদি 100% হয়, এই লাল লাল রঙের যে প্রদেশটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি 100% হয়, তাহলে এর 80% বলা হচ্ছে, প্রায় এর 80% আমি এইভাবেই যদি ভাগ করে দিই, এটা 20 আর এটা 80, ভাবুন শুধু এইটুকুতে পাকিস্তানের কায়েম রয়েছে, এই মুহূর্তে কর্তৃত্ব রয়েছে আসিম মুনির এবং সেবাজ শরীফের। আর বাদবাকি জায়গায় প্রায় 80% জায়গায় বলছে কি তারা নিজেদের মতন করে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করে নিয়েছে, প্রায় 85% জায়গায়। আমি তো আরো কম বললাম, এটা 85 হবে। কি হয়েছে, কি লেখা রয়েছে সেখানে, তারা কি ডিক্লেয়ার করেছে পুরোটা আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। প্রথমে বলছে বালুচিস্তান হ্যাজ ডিক্লেয়ার ইটস ইন্ডিপেন্ডেন্স। তারা বালুচিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলো। অ্যাডপ্টেড ইটস ন্যাশনাল অ্যান্থেম মা চুকে বালুচিয়ান। এটা হচ্ছে তাদের ন্যাশনাল অ্যান্থেম, এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, মা চুকে বালুচিয়ান। অন্যদিকে ইন্ট্রোডিউস ইটস ন্যাশনাল ফ্ল্যাগ, যেটা আপনাদের আমি দেখালাম, ফ্ল্যাগটাও ইন্ট্রোডিউস করানো হয়েছে। এস্টাবলিশড ইটস ওন কারেন্সি বালুচি ফালুস। শুধু তাই নয়, তাদের নিজস্ব কারেন্সিও তারা নির্ধারণ করে নিয়েছে এবং সেটাকে তারা বলছে বালুচি ফালুস। আর বলছে অ্যান্ড নাও এক্সারসাইজ কন্ট্রোল ওভার 85 অফ দ্য টেরিটরি অফ বালুচিস্তান। আর এই মুহূর্তে 85%-এরও বেশি জায়গা পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের যে সরকার তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তারা, যে বিপ্লবী গোষ্ঠী। আপনারা বলবেন বিএলএ, কিন্তু শুধু বিএলএ নেই, এর পেছনে আরও অনেক গোষ্ঠী রয়েছে, অনেক সাধারণ মানুষ রয়েছে এই যুদ্ধে, এই আন্দোলনে। বলছে দিস ডেভেলপমেন্টস মেক বালুচিস্তান ডিজার্ভিং অফ ইন্টারন্যাশনাল রেকগনিশন। তারা এখন আন্তর্জাতিক স্বীকৃতি চায়, আর এই জন্যই এই বিজ্ঞপ্তি তারা প্রকাশ্যে এনেছে। বলছে কি, উই নাও কন্ট্রোল দ্য রিপাবলিকস গোল্ড অ্যান্ড কপার মাইন্স, মোর দ্যান 150 active gas fields and over 1,200 operational coal mines across the Republic of Balochistan। বলছে এই মুহূর্তে বালুচিস্তানের যে সোনার খনি রয়েছে, রূপোর খনি রয়েছে, শুধু তাই নয়, 150-টিরও বেশি যে গ্যাস ফিল্ড রয়েছে, প্রায় 1200-রও বেশি যে অপারেশনাল কয়লা মাইন্স রয়েছে, সেগুলোর নিয়ন্ত্রণও এই মুহূর্তে নিয়ে নিয়েছে তাদের স্থানীয় বিপ্লবীরা। বলছে কি, টুডে উই আর অ্যাডমিনিস্ট্রেটিং দ্য স্টেট অফ বালুচিস্তান থ্রু আওয়ার ওন সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স ফোর্স। বলছে কি, এবার আমরা আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়েই এটাকে আমরা নিয়ন্ত্রণ করব এবং আমাদের নিজস্ব একটা ডিফেন্স থাকবে।
We may not process fighter jets, attack helicopters, tanks, missile or heavy artillery, but we control our land. বলছে আমাদের কাছে কোনো ফাইটার জেট নেই, আমাদের কাছে কোনো হেলিকপ্টার নেই, আমাদের কাছে কোনো ট্যাঙ্কার নেই, মিসাইল নেই, না কোনো হেভি আর্টিলারি আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের ভূমি রক্ষা করতে পারি। এই ভূমি হচ্ছে আমাদেরই, কোনো পাকিস্তানের নয়। বলছে কি এ ফোর্স অফ 5 লাখ মানে 5 লাখ পার্সোনেল কম্প্রোমাইজিং দ্য বালুচিস্তান মিলিটারি, নেভি, এয়ারফোর্স অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন স্ট্যান্ডস রেডি to overthrow the occupying force of Pakistan and the patriotic people of Republic of Balochistan have rejected Pakistan external presence. At the same time, there has been a growing wave of recognition by Baloch joined by Pashtuns from the Pakistan Army, Police, Frontier Corps and levies. This sends a clear message to the world. Balochistan is your neighboring country. We assure our immediate neighbors that we will not allow the Pakistan military, navy and air force to exploit our land, air space or coastline to ডিস্টেবিলাইজ দ্য রিজিয়ন। বলছে আমরা কোনো রকম পাকিস্তানি আর্মিকে মানতে রাজি নই এবং আমাদের যারা প্রতিবেশী রয়েছে তাদেরকেও বলবো আমাদেরকে খুব শীঘ্রই স্বীকৃতি দাও। তাহলে কি হবে? তাহলে আমরা বলতে পারবো যে পাকিস্তানের আর্মি, পাকিস্তানের এয়ারফোর্স আমাদের এয়ার স্পেস ব্যবহার করবে না। বলছে দ্য টাইম হ্যাজ কাম ফর দ্য ফ্রি ওয়ার্ল্ড টু রেকগনাইজ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ রিপাবলিক অফ বালুচিস্তান। বলছে সময় এসে গেছে রিপাবলিক অফ বালুচিস্তানকে স্বীকৃতি দেওয়ার। বিশ্বের কাছে তাদের এই হচ্ছে আবেদন। অ্যান্ড হেল্প ওপেন এ নিউ চ্যাপ্টার অফ রিজিওনাল স্টেবিলিটি, ব্রিঙ্গিং an end to decades of Pakistan hostility, nuclear blackmail and extremism against our neighboring countries। বলছে সময় এসে গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, এখনই সেই সময় যেই সময় দ্য রিপাবলিক অফ বালুচিস্তানকে স্বীকৃতি দেবে। বিশ্ব যদি এখনও না দেয় তাহলে কিন্তু সময় আরও খারাপ আসছে। এখনই সেই সময় যে সময় রিজিওনাল স্টেবিলিটির দরকার, এখনই সেই সময় যে সময় এটা এনসিওর করতে হবে যে দশকের পর দশক ধরে পাকিস্তানি হুকুমত এখানে রাজত্ব করতে পারে না, স্থানীয়দের ব্ল্যাকমেল করতে পারে না, কথায় কথায় নিউক্লিয়ার ব্ল্যাকমেল করতে পারে না যে পরমাণু ফেলে দেবো বেশি কথা বলে। আরে আপনারা দেখেন শুধু ভারতকে বলে না, না না, তারা বালুচিস্তানকেও বলে। যারা সেখানে সরকারের বিরুদ্ধে কথা বলে, যারা সেখানে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে, তাদের সবাইকেই তাদের একটাই হুমকি দেয় আসিম মুনির, শেহবাজ শরীফরা, পরমাণু ফেলে দেবো, আর কোনো কথা নেই। আর এখান থেকে দাঁড়িয়েই তারা বলছে কি এই ধরনের হুমকি চমকি আর চলতে পারে না। দীর্ঘদিন ধরে আমরা আমাদের ভূমির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছি, এবার গোটা বিশ্ববাসীর কাছে আবেদন যে আমাদের স্বীকৃতি দাও। কিন্তু হঠাৎ করে বালুচিস্তান এরকম হলো কেন? এই ধরনের ঘোষণা কেন করলো? জ্বলছিল তো পিওকে, আপনারা তো তাই জানতেন, আমিও তো আপনাদের তাই বলেছিলাম, তাই না? খুব শীঘ্রই পিওকে হয়তো পাকিস্তানের থেকে আলাদা হতে পারে। কিন্তু তার আগেই বালুচিস্তান নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে দিল। কি কারণে? দেখুন, বালুচিস্তানে কয়েক বছর ধরেই কিন্তু হামলা চলছে। সেখানে স্থানীয় বিপ্লবী গোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীদের লক্ষ্য করে একাধিকবার হামলা করে। আর যে সাম্প্রতিককালে যে হামলাগুলি হয়েছে সেই হামলাগুলির পরে পাকিস্তানি সেনাবাহিনী সেখানে নিরাপত্তা আরও জোরদার করেছে। নিরাপত্তা বলতে গেলে বলতে পারেন যে অত্যাচার আরও জোরদার করেছে, স্থানীয়দের ওপর অত্যাচার আরও জোরদার করেছে। আর অপারেশন শুরু করেছে। কি অপারেশন? অপারেশন সাবান ডন করছে। বলছে 7 more terrorists killed as অপারেশন সাবান continues in বালুচিস্তান। স্টেট মিডিয়া এটা কনফার্ম করেছে 7 জন আরও মারা গেছে, মানে তাদেরকে আরও নিহত করা গেছে, খতম করা গেছে, যা বলবেন আপনারা। অপারেশন সাবানের আন্ডারে অপারেশন সাবান এখনও চলছে। কি এই অপারেশন সাবান? অপারেশন সাবান হচ্ছে সেটাই যেটা আসিম মুনির দায়িত্ব তুলে নিয়েছে ঘাড়ে। কেন? বলছে বালুচিস্তানের সমস্ত বিপ্লবীদের যতক্ষণ না হবে ততক্ষণ চলবে অপারেশন সাবান। এই অপারেশন সাবানের নামের অন্তরালেই কিন্তু সাধারণ বাসিন্দা স্থানীয়দের বেছে বেছে তুলে নিয়ে যাওয়া হয়, প্রকাশ্যে গুলিবর্ষণ করে হত্যা করা হয়। এটা দেখুন 12ই জুলাইয়ের খবর।
বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করার ঠিক আগের দিন বলছে সিকিউরিটি ফোর্সেস কিল্ড অ্যানাদার 7 টেররিস্ট ডিউরিং দ্য অনগোয়িং অপারেশন সাওয়ান ইন বালুচিস্তান, ফলোইং হুইচ দ্য টোটাল নাম্বার অফ টেররিস্ট কিল্ড ইন দ্য অপারেশন রিচড 71 অ্যাকর্ডিং টু স্টেট রান রেডিও পাকিস্তান। রেডিও পাকিস্তানের তথ্য অনুসারে এখনো পর্যন্ত নাকি বালুচিস্তানে 71 জনকে খতম করা হয়েছে। তারা কারা? পাকিস্তান সেনাবাহিনী বলছে তারা জঙ্গি সন্ত্রাসবাদী, আর বালুচিস্তানের সাধারণ বাসিন্দারা যারা বিপ্লবী, যারা লড়ছে পাকিস্তানের হুকুমতের বিরুদ্ধে, তারা বলছে তারা বিপ্লবী, তারা স্বাধীনতাকামী, তারা মুক্তিযোদ্ধা। তাদেরকে এইভাবে অপারেশন সাওয়ানের নামে খতম করে দেওয়া হচ্ছে। যে খবরটা 12ই জুলাই হয়েছিল সেই খবরটা হচ্ছে 7 জন আরও এই ধরনের বিপ্লবীকে তারা খতম করেছে, যাকে পাকিস্তান সন্ত্রাসবাদী বলছে। অপারেশন সাওয়ান ইজ বিং জয়েন্টলি ক্যারিড আউট অ্যাক্রস দ্য প্রভিন্স বাই দ্য আর্মি, ফ্রন্টিয়ার ক্রপস অ্যান্ড বালুচিস্তান পুলিশ ফলোইং দ্য টেররিস্ট July 7 অ্যাটাক ইন মাঙ্গি ড্যাম এরিয়া ইন হুইচ 27 পুলিশ পার্সোনেল ওয়ার ম্যাট্রেড। বলছে ইদানিংকালে মানে 7ই জুলাই যে লাস্ট হামলা হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর বালুচিস্তানে, সেটা হচ্ছে মানগি ড্যাম এরিয়ায়। যেই ঘটনায় 27 জন পুলিশ পার্সোনাল তারা শহীদ হয়েছে বলে পাকিস্তানি সেনাবাহিনী বলছে। আর সেখান থেকেই তাদের আর্মি, তাদের ফ্রন্টিয়ার ক্রপস, তাদের বালুচিস্তান পুলিশ, স্থানীয় যে বালুচিস্তান পুলিশ রয়েছে তারা পাঞ্জাবের হুকুমতে চলে, তাদেরকে সঙ্গে নিয়ে শুরু হয়েছে নতুন অপারেশন সাওয়ান। আর এই অপারেশন সাওয়ানের নামে সবাইকে হত্যা করে দাও, বুঝতে পেরেছেন? মানে সরকারিভাবে হত্যা করে দাও, তাদের দেহ খুঁজে পাওয়া যাক চাই না যাক। বলছে সাইটিং সিকিউরিটি সোর্সেস রেডিও পাকিস্তান সেড এ টোটাল অফ 109 খাওয়ারিজ টেররিস্ট, এটা আবার খাইবার পাখতুনখোয়ায়, খাওয়ারিজ টেররিস্ট হ্যাভ বিন কিল্ড ইন অপারেশন সাওয়ান অ্যান্ড আদার ইন্টেলিজেন্স বেসড অপারেশনস ইন বালুচিস্তান সিন্স July 5। July 5 থেকেই নাকি শুরু হয়ে গিয়েছিল অপারেশন সাওয়ান। আর অন্যদিকে খাইবার পাখতুনখোয়ার যারা জঙ্গি গোষ্ঠী বলে মনে করে, সন্ত্রাসবাদী বলে মনে করে পাকিস্তান, সেরকম 109 জনকে নাকি ইতিমধ্যেই খতম করেছে পাকিস্তানি সেনাবাহিনী। বলছে কে করছে এই খবর? ডন করছে। এটা কোনো ভারতীয় পত্রিকা নয় যে বানিয়ে বানিয়ে বলবো। বলছে সিকিউরিটি সোর্সেস রিফার্ম দ্যাট অপারেশন সাওয়ান উইল কন্টিনিউ ইন বালুচিস্তান আনটিল দ্য লাস্ট টেররিস্ট ইন এলিমিনেটেড। বলছে যতক্ষণ না শেষ সন্ত্রাসবাদীকে আমরা খতম করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের অপারেশন সাওয়ান চলবে। এটা কে বলেছে? পাকিস্তান। বলছে পিটিভি নিউজ রিপোর্টেড দ্যাট এয়ার অ্যান্ড গ্রাউন্ড অপারেশন এগেনস্ট ফিতনা আল খাওয়ারিজ, এ টার্ম দ্য স্টেট ইউজ ফর ব্যান্ড তেহরিকি তালিবান টিটিপি ওয়ার অলসো অনগোয়িং। টিটিপি যেটা খাইবার পাখতুনখোয়াতে একটি বিপ্লবী গোষ্ঠী, তাকে পাকিস্তান সরকার ফিতনা আল খাওয়ারিজ বলে ডাকে। আর সেই সমস্ত এই ফিতনা আল খাওয়ারিজের সদস্যদের তারা খাওয়ারিজ বলে, খাওয়ারিজ টেররিস্ট। এই ধরনের খাওয়ারিজ টেররিস্ট 109 জনকে তারা ইতিমধ্যেই খতম করেছে বলে পাকিস্তানের দাবি। আর অন্যদিকে বালুচিস্তানে 71 জনকে খতম করেছে বলে পাকিস্তানের দাবি, পাকিস্তানের সরকার সেনাবাহিনীর দাবি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও R+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র R+ নিউজে। মানে এগুলোতে হিসাব দিচ্ছে সরকার যে এতজনকে আমরা মেরেছি, আর অন্যদিকে এই ধরনের ঘটনা ঘটছে যেখানে কোনো হিসেব নেই। রাতে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে আর তার পরের দিন তার মৃতদেহ পাওয়া যাচ্ছে। যেমন এই ঘটনাটি দেখুন, টাইমস অফ ইন্ডিয়া করেছে, বলছে 2 brothers detained by Pakistani forces found death in Balochistan, custodial death concern raised। বলছে কি নিয়ে গিয়েছে, তুলে নিয়ে গেছে, 2 ভাই ছিল, 2 ভাইকে তুলে নিয়ে গিয়ে থানায় রাখা হয়েছে, জেলে রাখা হয়েছে না সেলে রাখা হয়েছে ভগবান জানে। তারপর তাদেরকে খুঁজে পাওয়া যায় না, হঠাৎ নিখোঁজ হয়ে যায় পুলিশের কাস্টাডি থেকে। তারপর দেখা যায় যে বালুচিস্তানে হঠাৎ করেই তাদের মৃতদেহ উদ্ধার হয়। বলছে কি 2 brothers who were allegedly taken into custody by Pakistani security personnel were later found dead in Balochistan, Kech district, with their bodies bearing bullet injuries, raising concern around custodial treatment। আর তাদের শরীরে
গুলির ক্ষতও পাওয়া গিয়েছে। গুলি না পাওয়া যাক, কিন্তু গুলির ক্ষত পাওয়া গিয়েছে। ভাবিয়ে দেখুন, গুলি করে তাকে খতম করা হয়েছে, মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, তারপর সেই গুলি আবার বেরও করে নেওয়া হয়েছে। আর সেই জন্য গুলির ক্ষত কিন্তু মুছে দেওয়া যায় না, সেটা কিন্তু রয়েছে, যেখান থেকে স্থানীয়রা দাবি করছে এটা পুলিশ জেনে বুঝে তাদেরকে হত্যা করেছে, এবং যাতে লাওয়ারিস লাশ বলে চালিয়ে দেওয়া যায় তাই তাদেরকে রাতের অন্ধকারে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। বলছে দ্য ভিকটিম আইডেন্টিফাইড অ্যাজ ইমাম অ্যান্ড মোহাম্মদ উমার, দু ভাই, একজনের নাম ইমাম, অন্যজনের নাম উমর, ওয়ার রেসিডেন্টস অফ সাভান বাজার ইন মান্ড and were reportedly employed as laborers in Gianni's Kuntani area, according to Time Balochistan Post cited by ANI। বলছে তারা লেবারের কাজ করত, শ্রমিক ছিল, শ্রমিক, আর দিন আনতো দিন খেত। সাভান বাজারের মান্ডে তাদের ঘর রয়েছে, কিন্তু হঠাৎ করেই দেখুন তারা হারিয়ে গেল, পুলিশ তাদের তুলে নিয়ে গেল, আর কয়েকদিন বাদে তাদের দেহ উদ্ধার হলো। এই রকম ঘটনা হামেশাই ঘটছে বালুচিস্তানে। আর তারপরেই কিন্তু বালুচিস্তান 13ই জুলাই এই ধরনের ঘোষণা দিতে বাধ্য হয়েছে। এখন তারা গোটা বিশ্ববাসীর কাছে চেয়ে রয়েছে যে কতদিনে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়। ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের কাছেও তারা এই আবেদন জানিয়েছে। যখন এত উত্তাল, তখন পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বলছে জঙ্গিবাদ মানে জঙ্গি সন্ত্রাসী, এদেরকে খতম করতে গেলে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। মানে তিনি আহ্বান জানাচ্ছেন জনসাধারণের প্রতি যে আপনারা এগিয়ে আসুন, সেনাবাহিনীর পাশে দাঁড়ান, আমরা এদেরকে শেষ করে দেবো। মানে সেনাবাহিনীর পাশে কিভাবে দাঁড়াবে? হাতে বন্দুক নিয়ে? অন্তত তিনি এমনটাই বলেছেন। দেখুন আসিম মুনির ডন করছে যে ফাইট এগেইনস্ট টেররিজম উইল কন্টিনিউ উইথ ফুল ন্যাশনাল রিজলভ, অ্যাসার্টস সিডিএফ মুনির, চিফ অফ ডিফেন্স ফোর্স। এই যে বালুচিস্তানে হামলা হলো, 27 জন পুলিশ পার্সোনাল মারা গেল, এর আগেও অনেক হামলা হয়েছে, অনেক সেনাবাহিনীর প্রাণ গিয়েছে, এবং তাদেরকে যারা শহীদ হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর কথায়, তাদের পরিবার পরিজনকে ডেকে সেই একটি স্বীকৃতি দেওয়া হচ্ছে। এমন একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে আসিম মুনির আহ্বান জানাচ্ছে জনসাধারণের প্রতি যে জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ভাবুন, যে সন্ত্রাসবাদ চাষ করে সে এসে বলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে যে ফুল ন্যাশনাল রিজলভ নিতে হবে, গোটা জাতিকে একটি শপথ গ্রহণ করতে হবে। কি শপথ গ্রহণ করতে হবে সেটাই আমি এখানে রেখেছি, বলছে চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএফ অ্যান্ড চিফ অফ দ্য আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনির, কতগুলো রেজিগনেশন খালি ভাবুন। সিডিএফ, আচ্ছা, চিফ অফ দ্য আর্মি স্টাফ, আচ্ছা, তারপর ফিল্ড মার্শাল, মানে ভাবুন এক গাদা খালি ব্যাচ লাগিয়ে রেখেছে কাদের গায়ে। বুঝতে পেরেছেন কত ঝুলিয়েছে? দেখুন পদকের পর পদক, পদের পর পদ, অথচ একটাও যুদ্ধে জিততে পারেনি, যুদ্ধ লড়েইনি। একটা এসেছিল জঙ্গি পাঠিয়ে যুদ্ধ করার চেষ্টা করেছিল একটু নিজের নাম ফাটানোর জন্য, সেখানেও তাদের মানে কি বলবো মাঠে মারা গেছে। যে কটা জেট চীনের থেকে নিয়ে এসেছিল সব কটা জেট মাঠে মারা গেছে, তাদের সম্মানটাও একদম মাটিতে লুটিয়ে গেছে। এখন গেছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ থামানোর, শান্তি প্রতিষ্ঠা করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে। আর এদিকে দেখুন পাকিস্তানি টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আজকে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করছে, কালকে খাইবার পাখতুনখোয়া স্বাধীনতা ঘোষণা করবে, আগামী দিন পিওকে করবে। আর এর মধ্যে তফাৎ কি আছে? আর এখানে আসিম মুনির বলছে যে তারা স্বাধীনতা ঘোষণা করতে পারবে না, তারা জঙ্গি, তারা সন্ত্রাস, তাদের বিরুদ্ধে লড়তে গেলে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তারা কিভাবে এগিয়ে আসবে? বলছে কি Munir reaffirmed on Thursday that Pakistani fight against terrorism will continue with full national resolve until enduring peace and stability were achieved across the country, the military media wing said. বলে যতক্ষণ না আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারছি, পাকিস্তানে নাকি আবার শান্তি, ভাবুন পাকিস্তানে শান্তি প্রতিষ্ঠা করবে, সেই চ্যালেঞ্জ নিয়েছেন আসিম মুনির। আর সেখান থেকে দাঁড়িয়ে তিনি বলছেন যতদিন না এটা হয় ততদিন আমরা ফুল ন্যাশনাল রিজলভ, একদম প্রতিজ্ঞাবদ্ধ থাকবো। কিভাবে প্রতিজ্ঞাবদ্ধ থাকবো? সিডিএফ মুনির মেড দ্য ডিক্লারেশন অ্যাট অ্যান ইনভেস্টিটিউর সেরিমনি হেল্ড অ্যাট দ্য জেনারেল হেডকোয়ার্টার্স GHQ in Rawalpindi to
confer military awards on officers and soldiers of the Pakistani Army Inter-Service Public Relations ISPR said in a statement. এই একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে দাঁড়িয়েই তিনি এই ডিক্লারেশন দেন যে আসুন সবাই একসঙ্গে কাজ করি। শোনা যাচ্ছে এরপর তিনি খাইবার পাখতুনখোয়ার বিপ্লবীদের থামাতে দমাতে মানে কাটা দিয়ে কাটা তোলার চেষ্টা করেছিলেন। ঠিক কীরকম? সেখানকার খুব বিখ্যাত একজন রাজনীতিবিদ মাওলানা রেহমান, তাকে তিনি পার্সোনালি পরামর্শ দিয়েছিলেন যে দাদা আসুন আমরা একসঙ্গে কাজ করি। কি কাজ? যে আপনার তো কিছু ভলেন্টিয়ার রয়েছে যারা নিজস্ব ইউনিফর্ম পরে থাকে, সেই ভলেন্টিয়ারদের হাতে বন্দুক ধরিয়ে দিন। কি হবে তাতে? আর তারা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে, আর আমরা একটা পাকিস্তানে শান্তি প্রতিষ্ঠা করব। ভাবুন, তাকে এই পরামর্শ গোপনে দিয়েছে, কিন্তু তিনি যে রিপ্লাইটা দিয়েছেন সেটা কিন্তু প্রকাশ্যে এসে দিয়ে দিয়েছেন। আর সেখানেই মুখ পড়েছে আসিম মুনিরের। দেখুন, ইন্ডিয়া টুডে করেছে, বলছে টেক অফ ইউর ইউনিফর্ম, পাক লিডার স্ল্যামস আর্মি ডেয়ার্স লিডারশিপ টু কন্টেস্ট পোল। বলছে আপনার বর্দি খুলে ফেলুন, রাজনীতি যদি করতে হয় তাহলে প্রকাশ্যে ময়দানে আসুন, ভোটে দাঁড়ান, ভোটে লড়ুন, ভোটে লড়ে দেখান যে কত মানুষ আপনাকে ভোট দেয়, তারপর আমি বুঝবো। মৌলানা ফজলুর রহমান এই ব্যক্তি ভালো করে দেখুন, মৌলানা ফজলুর রহমান, এনার যে পার্টি সেই পার্টির নাম হচ্ছে জামায়াত উলেমা ই ইসলাম, ব্র্যাকেটে এফ, JUIF, এটা শর্ট ফর্মে তার পার্টির নাম ধরা হয়। এবং এই যে পার্টির তাদের পার্সোনাল ভলেন্টিয়ার রয়েছে, স্বেচ্ছাসেবক, এবং প্রত্যেক স্বেচ্ছাসেবককে এই ধরনের ইউনিফর্ম পরানো হয়। এই যে দেখছেন পেছন দিকে পুলিশের মতন টুপি পরে রয়েছে, এই ধরনের ইউনিফর্ম পরানো হয়। এবং যেরকমটা কুচকাওয়াজে করলে সেনাবাহিনীরা কুচকাওয়াজে অংশ নিলে যেমনটা করে না, যেমনটা কর্মসূচি নেয়, সেরকমই কর্মকাণ্ড দেখা যায় এখানে। লেফট রাইট করে প্রথমে দলের পতাকা নিয়ে যাওয়া হয়, তারপরে দেশের পতাকা নিয়ে যাওয়া হয় কুচকাওয়াজে। আর এইভাবে তাদের কি সব গান টানো গায়, অ্যানথেম, জানি না সেটা পাকিস্তানি ন্যাশনাল অ্যানথেম কিনা, এই ধরনের গান টানো গায়, মানে এরকম অনেক রকম কর্মসূচি হয়। এটা কিন্তু পুরোপুরি দলীয় কর্মসূচি। আর এই যত ভলেন্টিয়ার আপনারা দেখছেন, এরা কিন্তু পাকিস্তানের কোনো পুলিশ নয়, পাকিস্তানের কোনো নিরাপত্তা বাহিনীও নয়, এ হচ্ছে মৌলানা ফজলুর রহমানের পার্সোনাল আর্মি, পার্সোনাল। আর তাদের হাতে কিন্তু অস্ত্র নেই, ভালো করে দেখুন, লাঠি আছে, অস্ত্র নেই। অস্ত্র মানে কি? কোনো বন্দুক, আগ্নেয়াস্ত্র নেই। কিন্তু আসিম মুনির তিনি গোপনে তাকে পরামর্শ দিয়েছেন তাদের হাতে অস্ত্রটা ধরিয়ে দিন। সবে একদম তো রেডিমেড, আপনার আর্মি তো একদম রেডিমেড, শুধু অস্ত্র ধরিয়ে দিন, ঝামেলা শেষ, সন্ত্রাসবাদ সব খতম হয়ে যাবে। তার রিপ্লাইয়ে মৌলানা ফজলুর রহমান তিনি কি বলছেন? তিনি বলছেন রিজেক্টেড কলস ফর সিভিলিয়ানস টু রেজ মিলিশিয়াস অ্যান্ড চ্যালেঞ্জ দ্য আর্মি চিফ টু কন্টেস্ট ইলেকশন। He said counter-terrorism is a state responsibility and one that arming citizens would deepen vendettas. তিনি প্রথমত তার এই প্রস্তাব রিজেক্ট করেছেন। রিজেক্ট করে তিনি এটা বলেছেন যে জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গেলে সাধারণ মানুষকে কেন মিলিশিয়া বানাতে হবে ভাই? কি কারণে? আরে যদি কোনো রকম দেশে সন্ত্রাসবাদের ঘটনা ঘটে থাকে তাহলে সেটা তো সেনাবাহিনীর দায়বদ্ধতা, সেনাবাহিনীর দায়বদ্ধতা। তারা যদি না পারে সন্ত্রাসবাদকে রুখতে, সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ তো তাদের উপরই ভরসা করবে রে ভাই। তারা তো টাকা পয়সা নিচ্ছে, যে স্যালারি নিচ্ছে তার জন্যই তো নিচ্ছে যে দেশবাসীকে রক্ষা করবে। কিন্তু সেই সেনাবাহিনী যদি এসে বলে দেশবাসীকে যে তোমরাও আসো যুদ্ধ করতে, সেটা কেমন দেখায়? সেটা আবার হয় নাকি? বলছে সিনিয়র পাকিস্তানি লিডার অ্যান্ড জামায়াত উলেমা ই ইসলাম এফ চিফ মৌলানা ফজলুর রহমান has strongly criticized the country's military leadership, rejecting calls for civilians to form armed groups to fight militancy and daring army leadership to enter electoral politics if he wishes to wield political influence. বলছে আপনি একটা সেনাবাহিনীর বেশে রাজনীতি করতে পারেন না। যদি আপনাকে রাজনীতি করতেই হয় তাহলে বর্দিটা খুলে আসুন, খুলে এসে রাজনীতি করুন, প্রকাশ্যে আসুন এবং ভোটে দাঁড়ান, তারপর দেখা যাবে কত ধানে কত চাল। বলছে ইন এ ভিডিও ওয়াইডলি সার্কুলেটেড অন সোশ্যাল মিডিয়া, রেহমান সেড দ্য রেসপন্সিবিলিটি ফর দ্য ডিফেন্ডিং দ্য কান্ট্রি রেস্ট উইথ স্টেট ইনস্টিটিউশনস নট অর্ডিনারি সিটিজেন্স। বলছে যদি সন্ত্রাসবাদ পাকিস্তানে বেড়ে থাকে তাহলে এটা নিয়ন্ত্রণ করার দায় সেনাবাহিনীর, পুলিশের,
কোনো সাধারণ মানুষের নয়। এই ভিডিও তার ইতিমধ্যেই ভাইরাল। একবার শুনে দেখুন তিনি কি বলেছেন। और ये बात सुन लो, दिल के कान खोल के सुन लो, ये हकायक हैं। मैं कोई स्टेज पर खिताबत नहीं दिखा रहा हूं। बलोचिस्तान में, बलोच इलाकों में बगावतें थी। पूरा बलोच इलाका पाकिस्तान के इख्तियार से निकल चुका था। आज भी वहां पर पाकिस्तान हुकूमत की कोई रिट मौजूद नहीं है। लेकिन हम तो बलोच इलाके को रो रहे थे, अब तो पश्तून इलाका भी खून में नहा रहा है। पश्तून इलाके में हमने 2-3 दिन के अंदर 50 से ज्यादा लाशें वसूल की हैं। फिर कहते हैं हमारे जवान भी तो शहीद हो रहे हैं। ओ बाबा, तेरे जवानों ने पेटी इसीलिए बांधी है, तनख्वाह इसी के ले रहे हैं कि उसने मुल्क की सलामती के लिए लड़ना है। तुम अपने खून का मेरे ऊपर क्या एहसान डालते हो? तुम मेरे खून पसीने के टैक्स से इसी बात की नहीं तो तनख्वाह ले रहे हो, लेकिन हमें कहते हो कि तुम लश्कर निकालो, तुम असलहा लेकर मुसल्लह गिरोहों के खिलाफ लड़ो। मैंने कोई तनख्वाह नहीं ली, मैं कोई लश्कर नहीं बनाऊंगा। तुम चले जाओगे, तुम मेरी सरजमीन को आने वाली नस्लों तक जाती दुश्मनियों की तरफ धकेल रहे हो। हमेशा हमेशा के लिए कत्ल गारत गरी की तरफ धकेल रहे हो। ये सियासत किसी और को समझाओ, ये हमें मत समझाया करो। आपने अगर सियासत करनी है तो वर्दी उतार कर आइए, इलेक्शन में हिस्सा लीजिए, पता चल जाएगा कि वर्दी वाले को लोग क्या वोट देते हैं। ये आपका इख्तियार है कि आप जिसको चाहेंगे हुकूमत देंगे और जिससे चाहेंगे हुकूमतें छीन लेंगे। ভাবুন, যে সেনাপ্রধানের দেশেই কোনো সম্মান নেই আর সেই সেনাপ্রধানের কাঁধেই হাত বুলিয়ে বাহবা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন? কি কারণ? নিশ্চয়ই কোনো স্বার্থ রয়েছে। আর সেই স্বার্থ চরিতার্থ করার জন্যই তিনি আসিম মুনির এবং শেহবাজ শরীফকে দালাল বানিয়েছেন ইরানের যুদ্ধটাকে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করার জন্য। আসলে তো তারা মধ্যস্থতাকারী নয়, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল, তারা ডোনাল্ড ট্রাম্পের দালাল। ডোনাল্ড ট্রাম্প যা বলবেন তাদেরকে তাই করতে হবে। কিন্তু দেখুন, যখন নিজের ঘরই ভেসে যাচ্ছে তখন ডোনাল্ড ট্রাম্প কোথায়? বরং ডোনাল্ড ট্রাম্প তখন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য ট্রেড ডিল করতে ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা জানেন না? যদি না জেনে থাকেন তাহলে ট্রাম্পের ইউটার্নের যে এপিসোডটি সেটি অবশ্যই আপনারা দেখবেন। আশা করছি এটা বোঝাতে পারলাম। এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন ভিডিওটি, আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।